সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ ঘিরে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ আয়োজনে। বরাবরের মতোই আমাদের সঙ্গে আবারও উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। চলে যাব সরাসরি আলোচনায়। হীরা ভাই, আপনাকে স্বাগত। আমরা গতকাল যেটা নিয়ে আলোচনা করছিলাম যে নেদারল্যান্ডস এবং সুইডেন, যেটা নিয়ে আমরা আসলে প্রেডিকশনও করতে পারি নাই যে কি হতে যাচ্ছে, কারণ দুটা দলের কাছে আসলে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই এবং দুটা দলেরই বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করার একটা বিষয় ছিল। তো ম্যাচ তো হয়ে গেল, এই ম্যাচটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করি যে নেদারল্যান্ডস ভার্সেস সুইডেন কেমন দেখলেন ম্যাচ? নেদারল্যান্ডসের আগের যে ম্যাচগুলো দেখলাম, আগের ম্যাচটা জাপানের সঙ্গে, সেখানে নেদারল্যান্ডস তাদের যে রক্ষণের যে দুর্বলতা ওটা ছিল। গতকালকের ম্যাচটা তা দেখলাম নেদারল্যান্ডসের, কিন্তু চেঞ্জটা শুধু এখানে যে আগের ম্যাচে জাপানের শক্তিশালী মাঝমাঠ এবং শক্তিশালী তাদের ডিফেন্সের মোকাবেলা করতে হয়েছে, গতকালকের ম্যাচটায় সেটা খুব একটা দেখলাম না। তো ব্যাপারটা হচ্ছে যে সুইডেনের খেলাটা তো দেখলেন যে সুইডেনের কালকের ম্যাচে সুইডেন এবং নেদারল্যান্ডস তারা কিন্তু দুজনই একদম অল আউট অ্যাটাকিং খেলেছে। তো কারো কোনো ডিফেন্স ছিল না শক্ত। নেদারল্যান্ডস বারবার সুইডেনের ডিফেন্স ভেঙে দিয়েছে, সুইডেনও কিন্তু বারবার নেদারল্যান্ডস ডিফেন্স ভেঙে দিয়েছে। সুইডেনের যেটা হয়েছে যে ফিনিশিংয়ের একটা দুর্বলতা ছিল কালকে প্রকট। নাহলে সুইডেন হয়তো একাধিক কালকে একটা গোল দিয়েছে তারা, যদিও নেদারল্যান্ডস ওখানে গোল দিয়েছে মোট 5টা। কিন্তু ওই ম্যাচের ফলাফল কিন্তু এটা প্রমাণ করে না যে ম্যাচটা কী হয়েছিল। ম্যাচটা হয়েছিল যে একদম হাড্ডাহাড্ডি লড়াই, এবং বল পজিশন বলেন, বলে শট নেওয়া, গোলে শট নেওয়ার সেই দুইটা ক্ষেত্রেই কিন্তু সুইডেনে গিয়েছিল। এবং চমৎকার একটা ম্যাচ দেখলাম এই টুর্নামেন্টে, এবারের আসরে কিন্তু অন্যতম সেরা একটা ম্যাচ কালকে দেখলাম। একাধিক গোল, 6টা গোল হয়েছে, এর মধ্যে 5টা দিল নেদারল্যান্ডস, একটা সুইডেন। কিন্তু সুইডেনের ওই ধারটা কিন্তু এক গোলের ছিল না। চমৎকার খেলেছে সুইডেন, এবং আমার মনে হচ্ছে যে সুইডেনে আরও গোল করা উচিত ছিল। এখন সুইডেনের এই ম্যাচটা হারার কারণে যেটা সুইডেন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেল, আমরা সেটা বুঝতে পারতেছি না। সুইডেনের নেক্সট ম্যাচ কিন্তু জাপানের সঙ্গে, এবং জাপানের সঙ্গে যদি তার হেরে যায় তাদের 3 পয়েন্টই থাকবে, তারা কিন্তু আর উঠতে পারবে না। তো সেই ক্ষেত্রে তো আসলে তাহলে সুইডেনের ঝরে পড়ার একটা খুবই সম্ভাবনা আছে। কালকের ম্যাচটা এইভাবে হেরে যাওয়ার কারণে তার গোল ব্যবধানও পিছিয়ে, সেটা একটা বিরাট একটা সমস্যা তৈরি করবে। পরবর্তীতে 3 পয়েন্ট করে নিয়েও যদি পরবর্তী রাউন্ডে যেতে হয়, সেক্ষেত্রে গোলটা কিন্তু সামনে আসবে, কারা কত গোল এগিয়ে আছে। তারা এখন অনেক মাইনাসে আছে গোলের ক্ষেত্রে, মানে আগের ম্যাচে গোল দেওয়ার কারণে মাইনাসে চলে গেল। তারা কিন্তু ভালো পজিশনে ছিল, সেটার এখন নাই তারা। আর তিউনিশিয়া মোটামুটি আমরা বলতে পারি যে বিদায়ের পথেই, কাগজে কলমে না হলেও। পরবর্তী ম্যাচ তাদের নেদারল্যান্ডসের সঙ্গে, হারলে তো বিদায় মাস্ট, ড্র করলেও বিদায়, জিতলেও ভালো ব্যবধানে জিতে হবে নেদারল্যান্ডসের সঙ্গে, সেটা খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে তো ম্যাচটা আমি মনে করি যে ঠিকই আছে যে নেদারল্যান্ডস তাদের শক্তিমতো দেখে ম্যাচ জিতে নিয়েছে। বিদায়ের আলোচনাটা যেহেতু আসলোই, সেই ক্ষেত্রে আমি একটা বিষয় একটু অন্তর্ভুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আমরা ম্যাচ দেখতে দেখতে অনেকেই ধারণা করে নিলাম যে আসলে তুরস্ক বাদ পড়ে যাচ্ছে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেরকমই ইঙ্গিত দিল যে তুরস্ক বাদ পড়ে যাচ্ছে। আসলে কি তুরস্ক বাদ পড়ে যাচ্ছে? যেমন 2-3টে আর্টিকেল আবার কিন্তু উল্লেখ করলো যে যেভাবে ভাবা হচ্ছে যে তুরস্ক এভাবে বাদ পড়ে যাবে, তাদের সামনে এখনো কিছু পথ নাকি খোলা আছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ঠিকই বলছেন যে আমরাও বলেছি যে বাদ পড়ার প্রসেসিংয়ে, মানে এটা বাদ পড়ার একটা প্রসেসিংয়ে, এটা ঠিকই আছে। কিন্তু বাদ পড়ে গেছে একদম ফাইনালি তা কিন্তু না। কাগজে কলমে হলেও তুরস্ক বা যেই দলগুলো আছে, এটা একটু পরিষ্কার করা উচিত দর্শকদের সামনে যে আসলে কি সবাই বাদ পড়ে যাচ্ছে এভাবে করে, কারো কি কোনো চান্স নেই, বিষয়টা তা না। কাগজে কলমে সবার চান্স আছে, চান্সটা কিন্তু এই পরিসংখ্যানটাই আমাদেরকে দেখাচ্ছে এবারে। যেমন ধরেন আপনি এখানে, আমি যদি বলি যে একটা উদাহরণ দিই, যে এ গ্রুপ থেকে, এ গ্রুপে এখন জিতলো কে, মেক্সিকো 6 পয়েন্ট এবং হচ্ছে সাউথ কোরিয়া 3 পয়েন্ট। তো এই মেক্সিকো খেলা, পরবর্তী খেলা হচ্ছে চেকিয়ার সঙ্গে, সাউথ কোরিয়ার খেলা সাউথ আফ্রিকার সঙ্গে। যদি মেক্সিকো এই ম্যাচে জিতে তাহলে মেক্সিকোর হবে 9 পয়েন্ট, আর চেকিয়ার যদি হেরে যায় তো চেকিয়ার 1 পয়েন্টই থাকবে। আর যদি চেকিয়ার ড্র করে সেক্ষেত্রে চেকিয়ার হবে 2 পয়েন্ট। আর সাউথ কোরিয়ার সাথে সাউথ আফ্রিকার খেলা, সাউথ আফ্রিকা যদি এখানে হেরে যায় তাহলে 1 পয়েন্টই থাকবে, যদি ড্র করে সেক্ষেত্রে 2 পয়েন্ট। তো আমরা যদি পরিসংখ্যানটা এই কারণে বলছি যে
ফার্স্ট ম্যাচ বা এদের সেকেন্ড ম্যাচ যাদের হয়ে গেছে, সেকেন্ড ম্যাচ হওয়ার পরে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়েছে দলগুলো কে কেমন খেলছে। যদি তাদের পারফরমেন্স এবং সব কিছু মিলে যদি বিচার করি, এই টুর্নামেন্টের পারফরমেন্স এবং সেই ধারা যেভাবে খেলছে সেটা যদি আমরা বিচার করি, যারা হেরেছে বা জিতেছে সবারটা যদি বিচার করি, তাহলে ওই ফেভারিট যে শক্তিমত্তা যার বেশি সেই অনুযায়ী যদি হিসাব করি এবং যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হিসাব করলে আমি দেখলাম যে 3 পয়েন্ট যদি কারো থাকে, একটা ম্যাচ জেতা বা 3টা ড্র করা বা কোনোভাবে 3 পয়েন্ট যদি কারো হয় এবং সে যদি গোল ব্যবধানে খুব বেশি পিছিয়ে না থাকে, আমার মনে হচ্ছে যেহেতু এখানে তৃতীয় 8টা দল যাবে, সেই ক্ষেত্রে 4টা মাত্র দল বাদ যাবে, 3টা 8টা তৃতীয় দলে কিন্তু যাবে। তাদের এখন যে খেলার ধাঁচ যেটা মনে হচ্ছে এবং যেইভাবে থার্ড মানে থার্ড খেলাটা হবে সবার, সেই অনুযায়ী আমার মনে হচ্ছে যে 3 পয়েন্টে সবাই জিতে পারে। সেই ক্ষেত্রে তুরস্ক যদি ইউএসের সাথে যদি 1-0 গোলেও জিতে, তাহলেও ইউএসের একটা মানে তুরস্কের একটা সম্ভাবনা আছে যদি 1-0 গোলে জিতে। কারণ এইটার কারণটা কি, তখন আপনার তৃতীয় হওয়ার ক্ষেত্রে ইউএসের সঙ্গে জিতলে যেটা হবে যে অস্ট্রেলিয়া প্যারাগুয়ে খেলা, এ যাবৎকালে যে খেলাটা দেখলাম তাতে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা প্যারাগুয়ের সঙ্গে। প্যারাগুয়ের সাথে যদি অস্ট্রেলিয়া জিতে যায়, এবং প্যারাগুয়ে এখনও কিন্তু -2-তে আছে আর তুরস্ক আছে -3-তে, তুরস্ক যদি 1 গোল দেয় তাহলে সেও -2-তে থাকবে, এবং প্যারাগুয়ে যদি একটা গোল খায় সেক্ষেত্রে সে -3-তে চলে যাবে অস্ট্রেলিয়ার সঙ্গে। এটা হওয়ারই সম্ভাবনা বেশি যতটুকু আমরা খেলা দেখেছি এই কদিন। তো এটা যদি হয় তাহলে কিন্তু তুরস্ক 1-0 গোলে জিতলেও এবং প্যারাগুয়ে যদি 1-0 গোলে হারে অস্ট্রেলিয়ার সঙ্গে, তাহলে তুরস্ক গ্রুপে থার্ড হয়ে যাবে। এবং এরকম অবস্থা এই গ্রুপে থার্ড যে হবে সে যদি যেতে হয় দ্বিতীয় রাউন্ডে, তাহলে এই থার্ড পজিশনের থেকে কিন্তু ম্যাক্সিমাম দলই, 1-2টা দল ছাড়া আমি যেটা দেখলাম যে ম্যাক্সিমাম দলই 3 পয়েন্ট নিয়েই কিন্তু তাকে কোয়ালিফাই করবে, তৃতীয় হয়ে 3 পয়েন্ট নিয়ে তারপরে দ্বিতীয় রাউন্ডে যাবে। সেক্ষেত্রে এটা যদি তুরস্ক যদি এই 3-এর মধ্যে এই 3 পয়েন্ট নিয়ে যদি ওই সুপার 8-এর মধ্যে থাকে, তৃতীয় স্থান অধিকার করা, তাহলে কিন্তু তুরস্ক চলে যাবে, 1-0 গোলে জিতলেও চলে যাবে। মানে এটা আসলে একটা বড় আশার আলো দেখাচ্ছে এই যে হ্যাঁ, পরিসংখ্যান এটা শুধু তুরস্কের জন্য না, এটা সবার জন্যই। সবার জন্যই। হ্যাঁ, আমরা বলতে পারেন যে এখানে যে অন্য দলগুলা এরকম হবে কিনা। তো এ গ্রুপের কথা বললাম এইভাবে, তারপরে আপনার বি গ্রুপে যেটা আছে যে কানাডা, সে 4 পয়েন্ট, সুইজারল্যান্ড 4 পয়েন্ট আছে, কিন্তু বসনিয়া এবং কাতার তাদের পরবর্তী ম্যাচ হচ্ছে আপনার বসনিয়া এবং কাতারের মধ্যে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে যদি ড্র হয়ে যায় তাহলে এখানে কিন্তু বসনিয়া এবং কাতার দুইজনের 2 পয়েন্ট হবে। এই 2 পয়েন্ট নিয়েই কিন্তু তারা একজন তৃতীয় হবে, হয়তো সে যেতে পারবে না। তো এরকম প্রতিটা ম্যাচে, ব্রাজিল মরক্কো ম্যাচে, ব্রাজিলের পরবর্তী ম্যাচ হচ্ছে আপনার স্কটল্যান্ডের সঙ্গে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে মরক্কো যদি জিতে, ব্রাজিল যদি জিতে যায়, মরক্কো আর হাইতি খেলা, এখানে হয়তো মরক্কোই জিতবে, এটা প্রেডিকশন করাই যায়, এটা তো বলাই যায় যে আসলে মরক্কোই জিতবে। তো ব্রাজিল যদি স্কটল্যান্ডের সঙ্গে জিতে যায়, সেক্ষেত্রে স্কটল্যান্ডে কিন্তু 3 পয়েন্ট পেয়ে সে কিন্তু তৃতীয় হবে। তারপরে ইউএসের ওইটা তো বললাম যে আপনার ডি গ্রুপের কথা, ইউএসের তারকে যদি জিতে, তারকে জিতলেই একমাত্র এটা সম্ভব। কীভাবে আমি বলছি সেটা, এটা আসলে সব দলের জন্যই, আমরা যেটা ভুল জানছিলাম এতদিন সেটা আসলে এরকম না, সবাই 3 পয়েন্ট পেয়েও কিন্তু সবাই যাচ্ছে এবং তৃতীয় হচ্ছে। সেই ক্ষেত্রে তুরস্ক 3 পয়েন্ট পেলে তারাও হতে পারে। ই গ্রুপে যে 2টা ম্যাচ হয়েছে, ই গ্রুপে আপনার জার্মানি আইভরি কোস্ট আছে। এখানে যদি ইকুয়েডরের ম্যাচটা যদি আপনি দেখেন যে ইকুয়েডরের সাথে আপনার লাস্ট ম্যাচ হচ্ছে জার্মানি। বিষয়টা একটু আসি যে আমাদের যে ম্যাচগুলো কালকে থেকে আজ পর্যন্ত হয়ে গেল, তার মধ্যে জার্মানি আইভরি কোস্ট, এবং জার্মানি আইভরি কোস্ট নিয়ে আমাদের গতকালকেই যে প্রেডিকশন ছিল যে জার্মানি এভাবে যেভাবেই হোক জার্মানি এগিয়ে যাবে, এবং সেটাই হয়েছে। আইভরি কোস্ট একটা গোল, মানে জার্মানির বিরুদ্ধে আইভরি কোস্ট একটা গোল দিতে পেরেছে, এইটা কিন্তু অনেক কিছু। কিন্তু ইকুয়েডর ভার্সেস কিউরাসাও, এদের কারো কোনো অ্যাচিভমেন্ট নাই কালকে। এইটা ইকুয়েডরের মতন দল যারা ল্যাটিন আমেরিকা বাছাই পর্বে মানে তৃতীয় হয়ে আসছে, ব্রাজিল আর্জেন্টিনার পরেই হচ্ছে ইকুয়েডর। তো সেই ইকুয়েডর কালকে যেটা খেললো কুরাসার সাথে, কুরাসা প্রথম ম্যাচে আপনি জানেন যে 7টা গোল খেয়েছে, সেইখানে কুরাসার সঙ্গে তারা যেই খেলাটা খেললো ইকুয়েডরের জন্য, এটা ইকুয়েডরের জন্য যেমন একটা ঐতিহাসিক ম্যাচ। প্রথম ম্যাচ খেলতে এসে, প্রথম টুর্নামেন্ট খেলতে এসেই তারা হচ্ছে যে
একটা ড্র করলো, একটা পয়েন্ট নিয়ে গেল, এটা তাদের জন্য একটা বিরাট ব্যাপার। একইভাবে ইকুয়েডরের জন্য এটা খুবই হতাশার, কারণ হচ্ছে লজ্জাজনকও বটে। ইকুয়েডরকে এই ম্যাচ দিয়ে আপনি ইকুয়েডরের মোটামুটি বিদায় মোটামুটি প্রায় নিশ্চিত হয়ে গেল, কারণ ইকুয়েডরের পরবর্তী ম্যাচ হচ্ছে জার্মানির সঙ্গে তারা হারলেই কিন্তু বিদায়। তো আর এখানে আর দ্বিতীয় কথা নেই। ইকুয়েডর আমরা সবাই ভাবছিলাম যে হয়তো একাধিক গোল হবে কুরাসার সঙ্গে, আর সে হয়তো 3-4টা গোল দিয়ে দেবে, এরকম একটা সিচুয়েশন ছিল, সেটা হয়নি। এটা খুবই আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, মানে এইটা মানে একদমই মানে আশাতীত। আর এরপরে যদি বলি যে তিউনিশিয়া জাপান, এখানে একটা একহালি আছে। জাপান কালকে তিউনিশিয়াকে মোটামুটি একহালি গোল দিয়ে মাঝমাঠে ছেড়ে দিয়েছে। দেখেন জাপানের এইটা আমরা ভাবছিলাম যে জাপান, কালকে আমরা বলেছি যে জাপান 3 গোল দিতে পারে। তো জাপানের যেই খেলার ধাঁচ এশিয়ার দলগুলোর মধ্যে এখন পর্যন্ত যে খেলা হয়েছে তাতে মনে হয়েছে যে জাপান ইজ দ্য বেস্ট, সাউথ কোরিয়া সেকেন্ড। তো জাপানের কাছ থেকে এটাই প্রত্যাশিত, এবং যেটা হয়েছে ঠিকই আছে যে জাপান যা খেলার কথা, তাদের যেভাবে খেলার কথা, জাপানের মাঝমাঠ এবং অ্যাটাকিং যতটা শক্তিশালী, যেইভাবে তারা খেলে এবং ডিফেন্সও তারা কভার করে, অন্যান্য দলগুলোর ডিফেন্স অত ভালো দেখি না, সেক্ষেত্রে জাপান যেটা খেলেছে সেক্ষেত্রে রেজাল্ট একেবারেই প্রত্যাশিত সেটা যে। এবং ম্যাচের যেটা পারফরমেন্স দেখলাম যে তিউনিশিয়া আসলে ওইভাবে করে খেলায় আসলে ফাইটে দিতে পারে না। পুরো ম্যাচে জাপানের একচ্ছত্র একদম ফুল আধিপত্য ছিল, একচ্ছত্র আধিপত্য ছিল, একদম পুরাটা ম্যাচ কন্ট্রোল করে খেলেছে, এবং ঠিকই আছে যে তারা 4 গোল দিয়েছে। জাপান আরও সুযোগ ছিল, তারা হয়তো তাহলে 6 গোল হতে পারতো, ঠিকই আছে। মানে এখানে আসলে ওই দিন কিউরাসাও যেমন 7টা গোল খেলো, এবং জাপানের আজকের খেলা দেখে যেটা মনে হলো যে তিউনিশিয়া আসলে এরকম আরেকটা দুর্ঘটনায় পড়তে পারতো। হ্যাঁ, এরকম সিচুয়েশন একহালিতে থেমে গেছে, একবারে থেমে গেছে। হ্যাঁ, আর আজকে রাতে একটা হাই ভোল্টেজ ম্যাচ বাকি আছে, এবং আপনার পছন্দের দলের স্পেন ভার্সেস সৌদি আরব। তবে ভাই, সৌদি আরব সেই টিম যারা গতবারের ম্যাচে কিন্তু আর্জেন্টিনাকে ধসিয়ে দিয়েছিল একদম। তো আমরা আমাদের পছন্দের বাইরে চলে যাই, যে স্পেনের বর্তমান গঠন এবং তাদের খেলার ধরন, এবং সৌদি আরব এখন পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল আর্টিকেল থেকেও যা জানলাম, যা দেখলাম, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের যে বিশ্লেষণ, সাবেক প্লেয়ারদের বিশ্লেষণ, সেসব দেখে যে সৌদি আরবকে একটু হেভিওয়েট হিসাবেই নেওয়া হচ্ছে। তো স্পেন ভার্সেস সৌদি আরব এই ম্যাচটায় কি আশা করছেন? স্পেন সৌদি আরব, আপনি যেটা বললেন যে আমি যদি এখন বিশ্লেষণে আসি, তো 1 মিনিট একটা বিশ্লেষণ করি। সৌদি আরব গত বছর যেটা খেললো, আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার সঙ্গে প্রথম ম্যাচটা, আর এইবার খেললো উরুগুয়ের সাথে। 2টা ম্যাচেরই বলি আপনাকে, ক্লিয়ার হবেন তাহলে, যে সৌদি আরব যে আর্জেন্টিনার সাথে ম্যাচটা খেলেছে, পুরা ম্যাচটা আর্জেন্টিনার কন্ট্রোলে ছিল। সৌদি আরবের একজন প্লেয়ার, সে সামনে থেকে যেইভাবে করে বলটাকে সাইড ভলি দিয়ে গোলটা দিয়েছে, তার একক নৈপুণ্য, আর্জেন্টিনার 1 মিনিটের একটা দুর্বলতার সুযোগ নিয়ে। তো আর্জেন্টিনা গোল দিয়েছে, সৌদি আরব 2-1 গোলে জিতে দিল ওইটা। তো পরে কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়নই হলো, সৌদি আরবের আর কিন্তু খবরই ছিল না। পরের ম্যাচগুলো মেক্সিকোতে যাচ্ছে, তাই এবারে পোল্যান্ডের সাথে এইভাবে করে হেরে মোটামুটি বিদায় নিয়েছে তারা প্রথম রাউন্ড থেকেই। পোল্যান্ড সেকেন্ড রাউন্ড উঠলো। তো এবারের এটা গেল গত টুর্নামেন্টের 2022-এর। আর এবারে যদি ধরেন উরুগুয়ের সাথে ম্যাচটা দেখলাম যে সৌদি আরবে যেটা খেললো, সৌদি আরব তারা গোল করেছে, তারা 1 গোলে ড্র হয়েছে খেলা। কিন্তু সৌদি আরব আর উরুগুয়ে যে খেলাটা খেললো, পুরা ম্যাচটা কিন্তু উরুগুয়ের কন্ট্রোলে ছিল। তারা পুরা ম্যাচে আক্রমণ করেছে, গোল দিতে পারে না। ফিনিশিংয়ের জন্য সৌদি আরবের ডিফেন্স খুবই ভালো, সেই অবস্থায় তারা ড্র করে আসছে, বিশাল ব্যবধান হারায় নাই কিন্তু না। তো এই সৌদি আরব, এই যে গত বছরের ঘটনা, এই যে উরুগুয়ের অ্যাটাক তারা রুখে দিয়েছে, এবং গত বছর যেভাবে আর্জেন্টিনার সাথে জিতলো, এই 2টাই আমি বলবো যে হ্যাঁ, নিঃসন্দেহে সৌদি আরব এশিয়ার একটা দেশ, তারা খেলতে গেছে বেটার। যদি একটু বলি, আমার যেটা পার্সোনাল অবজারভেশন, যে সৌদি আসলে গোল করতে পারতেছে কি পারতেছে না, এটার থেকে মনে হয় ফোকাসটা বেশি দেয় যে সে প্রতিপক্ষ টিমকে কতক্ষণ আটকে রাখতে পারে। না, এটা তো আছেই। তো সেই আটকে রাখার বিষয়গুলো সব কিছু মিলিয়ে যেটা, যে ওই 2টা পারফরমেন্সে যেটা দেখে মনে হয়, এটা কিন্তু সামগ্রিক না। স্পেনের যে অবস্থা, স্পেনের তাদের মাঝমাঠ আপনি জানেন যে বিশ্বসেরা এখন। তাদের রদ্রি আছে, ব্যালন ডি'অর জেতা রদ্রি হচ্ছে একদম প্রাণ ভোমরা মাঝমাঠে। তার পাশে খেলবে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার পেদ্রি,
রদ্রি পেদ্রির পাশে হচ্ছে যে আপনার উইংয়ে খেলবে লামিয়া ইয়ামাল, আরেক উইংয়ে খেলবে নিক উইলিয়ামস, তাদের মিকেল মেরিনো আছে মাঝমাঠে, গাভি আছে তাদের মাঝমাঠে, তাদের আপনার যদি ধরি যে সেন্টার মিডফিল্ডার আছে যে আপনার সেন্টার ব্যাক কুকুরেলা, সে হচ্ছে কুকুরেলা তো সেন্টার ব্যাক ধরে, কিন্তু সে আসলে পুরাটাই বল নিয়ে চলে যায় একদম অপোনেন্টের গোলরক্ষকের কাছে, তো সে পুরাটার মাটি খেলে। তো এইরকম একটা দলের সঙ্গে সৌদি আরব যে খেলবে, তাদের যে আপনি বলেন যে তাদের অতীত পরিসংখ্যান যেটা আছে, তো আমার মনে হয় না যে আসে এগুলো প্রতিদিন ঘটে, বারবার এটা ঘটবে না। সৌদি আরবের গত টুর্নামেন্টও কিন্তু বারবার ঘটে না, ওই একটা ম্যাচে খেলো আর্জেন্টিনা যারা চ্যাম্পিয়ন হল তাদের সঙ্গেই ঘটালো, পরের ম্যাচে তো সে তার মেক্সিকোর সাথে এটা পারলো না, পোল্যান্ডের সাথেও পারলো না, এবার গুরুগের সাথে একবার একদিন ঠেকায় রাখছে, তার মানে যে প্রতিদিন রাখতে পারবে বিষয়টা তা না। এই যে লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামস যদি তাদের স্বরূপে ফেরে, তারা যদি সেটা খেলতে পারে, কেপ ভার্দে একদম আটকে রেখেছিল যেভাবে, তারা ওইটা পারে না এবং ব্যাড লাকও ছিল, তারা 5টা শট তাদের ফিরে আসছে, গোলরক্ষক ঠেকালো, গোল বারে লাগলো 2টা, গোলরক্ষক 3টা 4টা চমৎকার সেভ করেছে, এটা অপ্রত্যাশিতভাবে। তো এই ঘটনা তো প্রতিদিন ঘটবে না সৌদি আরবের, মানে স্পেনের অ্যাটাকিং তো এটা প্রতিদিন ঘটবে না, এইভাবে ঠেকিয়ে দেবে সবাই, গোল পোস্ট ঠেকাবে, গোলরক্ষক ঠেকাবে, তা তো না। আবার সৌদি আরবও যে তাদের প্রতিদিন যে এভাবে করে ভাগ্য সহায় থাকবে, ভাগ্য সহায় বিষয়টা তা না। যদি স্বাভাবিক খেলা হয় এবং সৌদি আরব যদি এটা করে যে সৌদি আরব মাঝে মাঝেই কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে, তাইলেও সৌদি আরব আমার মনে হয় একাধিক গোল খাবে। এবং তবে আরেকটা যেটা যে যেহেতু তারা কিছুটা লাইন আপ আগে মানে আগের বারের পরিসংখ্যানের হিসাবে যে লাইন আপে যেহেতু ভালো, দুটা দলই আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এখন সেকেন্ড ম্যাচে সর্বোচ্চ না দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে আপনি জানেন যে এই গ্রুপে তাদের এইজ গ্রুপে হচ্ছে প্রত্যেকটা দলে সৌদি আরব, উরুগুয়ে, স্পেন এবং কেপ ভার্দে সবারই কিন্তু পয়েন্ট এক করে, অর্থাৎ হচ্ছে কেউই কিন্তু খুব ভালো পজিশনে নেই। তো এইটা হচ্ছে এখন সবারই কাছে এটা ডু অর ডাই ম্যাচ, দ্বিতীয় ম্যাচটাই, থার্ড ম্যাচ পর্যন্ত তারা চিন্তা করবে না সৌদি আরবের সঙ্গে আজকে। এই জন্য আমার মনে হচ্ছে স্পেন তাদের সর্বস্ব দিয়ে একদম বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে শুরু করবে, ঝাঁপিয়ে পড়বে একদম সৌদি আরবের রক্ষণের উপরে। এবং এই সৌদি আরব কতক্ষণ এটা ট্যাকেল দেয়, সৌদি আরব অবশ্যই ফুল টাইম তাদের ডিফেন্সটা ভালো রেখে, ডিফেন্সটা শক্ত রেখে খেলার চেষ্টা করবে। মাঝমাঠে আসলে সৌদি আরবের কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হবে। তারা ডিফেন্স ওইভাবে করতে পারবে, ডিফেন্সটা তারা তাদের সেন্টার ব্যাকটা অবশ্যই সর্বোচ্চ দিয়ে খেলে, আক্রমণটা মিডফিল্ড থেকেই বিল্ড আপ করতে হয়, যেহেতু তাদের মিডফিল্ডটা সৌদি আরবের আমি দেখলাম যে অত ভালো না, যেটা আর যদি সেটা স্পেনের সাথে খেলা হয়, স্পেনের সাথে মিডফিল্ড তো পৃথিবীর কারোরই স্পেনের সমান না, সেক্ষেত্রে সৌদি আরব তো প্রশ্নই আসে। হ্যাঁ, স্পেনের মিডফিল্ডকে তো বিশ্বের এক নম্বর বলা হয়, আর্টিলারি গ্রাউন্ডের সাথে তুলনা করা হয়। মানে এই মিডফিল্ডের সাথে ব্রাজিল, আর্জেন্টিনা, এমনকি আপনার ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল কারোরই তুলনা হয় না মাঝমাঠের সঙ্গে। তো সেই মাঝমাঠের সঙ্গে খেলবে হচ্ছে সৌদি আরবের এই মিডফিল্ডটা খেলবে। এটা আসলে আমার মনে হচ্ছে যদি দুর্ঘটনা কোনো কিছু না ঘটে, হ্যাঁ খেলায় তো দুর্ঘটনা ঘটেই, এটা বিশ্বকাপে এটা সৌন্দর্য এক ধরনের, হ্যাঁ কঠিন সৌন্দর্য বলবো, সেটা যদি না ঘটে তাহলে স্পেনের জন্য আজকে তবে হ্যাঁ, এই যে দুর্ঘটনার কথায় একটা জিনিস মনে হলো যে এখন পর্যন্ত তো কিন্তু আমরা কিন্তু গতবারের টুর্নামেন্টেও দেখেছি যে প্রথম থেকেই হচ্ছে মানে এই ফিজিক্যাল দুর্ঘটনা ঘটার যে বিষয়গুলো এখন পর্যন্ত কিন্তু যতগুলো ম্যাচ হলো একটাতেও কিন্তু হচ্ছে খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ানো কিংবা হচ্ছে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটা এখন পর্যন্ত সেটা ঘটে নাই, ফিজিক্যালি এখনো কেউ আহত হয় নাই, এটা একটা ভালো দিক হচ্ছে এখনো। দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেই, আজ রাত 10টার সময় অর্থাৎ বাংলাদেশ সময় 10টার সময় আপনারা এই স্পেন ভার্সেস সৌদি আরবের ম্যাচটি দেখতে পাবেন। এবং আমি পরবর্তী ম্যাচগুলোতেও চলে যাই যে রাত 10টার পরে অর্থাৎ দিবাগত রাত 1টায় আসবে হচ্ছে বেলজিয়াম ভার্সেস ইরানের ম্যাচ, এবং ভোর 4টায় উরুগুয়ে ভার্সেস কেপ ভার্দে, এবং সকাল 7টায় নিউজিল্যান্ড ভার্সেস মিশর, এবং রাত 11টায় অর্থাৎ আগামীকাল রাত 11টায় আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। অর্থাৎ আজকে রাতে আপনারা একটি হেভিওয়েট ম্যাচ দেখবেন এবং আগামীকাল রাতে আরেকটি হেভিওয়েট ম্যাচ দেখবেন। হিরামের কাছে আমি আবার একটু আসি যে আগামীকালকের ম্যাচগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, যে আমরা কালকে ইরানের কথা বলছিলাম যে এই পরিমাণ অমানসিক একটা টর্চারের মধ্যে থেকে ম্যাচ খেলা, এবং আজকে তাদের ম্যাচ পড়ছে হচ্ছে বেলজিয়ামের সঙ্গে।
ইরান পারবে আসলে? এই এই গ্রুপটায়ও কিন্তু আপনি দেখবেন যে বেলজিয়াম, ইরান যারা আছে এখানে, নিউজিল্যান্ড, প্রত্যেকেরই কিন্তু পয়েন্ট সমান। হ্যাঁ, তো সেক্ষেত্রে মিশর আছে, সেক্ষেত্রে সবার জন্য এখন ওপেন হয়ে গেল এই গ্রুপটা। এই গ্রুপের মধ্যে এখানেও কিন্তু ইরানের গ্রুপটা একদম সবার জন্য ওপেন। তো ইরান যদি আজকে ইরান আমরা গত পর্বে আমরা বললাম যে ইরান যেভাবে করে আসলে এক ধরনের এটাকে মানসিক ট্রমা। হ্যাঁ মানে ট্রমার মধ্যে যেভাবে বৈষম্যের শিকার ইরান, সেটা কিন্তু একটা খুবই দুঃখজনক ঘটনা, যেটা ইউএসএতে তারা প্রবেশ করার ক্ষেত্রে হলো। যে তারা চেয়েছিল 2 দিন আগে আসতে, তাদেরকে কিন্তু আজকে আসতে দিল, মানে একদিন আগে আসছে ম্যাচের। তো এই অবস্থায় তারা প্র্যাকটিস ঠিকভাবে ইউএসএতে অন্তত করতে পারে না। তো তারাও বলেছে যে তারা মানসিক একটা ট্রমার মধ্যে আছে সবাই, তাদের জন্য এই বিশ্বকাপটা একটা বিভীষিকাময় হয়ে দাঁড়িয়েছে। তারপরে তারা ভালো দিক যে তারপরে তারা অংশগ্রহণ করেছে, এটা একটা স্পোর্টিং ব্যাপার যে তারা খেলা থেকে হাল না ছাড়ার যে হ্যাঁ তারা বিষয়টা। খেলা থেকে নিজেদেরকে উইথড্র করে না, খেলা থেকে এইসব বিশ্ব টুর্নামেন্টে মানে বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের নাম প্রত্যাহার করতে হয় না, ইরান এটা দেখালো। তো তারা প্রত্যাহার করে না, তারা তারপর ইউএসএতে গিয়ে যেখানে যুদ্ধ চলে তাদের, একদিকে যুদ্ধ চলে, তারা সেই যুদ্ধের অবস্থায় কিন্তু আমেরিকায় খেলতে গেলো। এটা তাদের জন্য সাধুবাদ জানাই ইরানকে। ইরান প্রথম ম্যাচে ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে, নিউজিল্যান্ড ভালো খেলেছে ওই দিন। তো এখন সেকেন্ড ম্যাচ তারা ইরানের কিছুটা ধাতস্থ হয়েছে সেক্ষেত্রে। আর আপনি জানেন এই কাগজে কলমে এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের সঙ্গে কালকে ম্যাচটা যে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। যদি এখান থেকে ইরান আমি বলবো যে জয় না, যদি একটা পয়েন্টও পায়, জিততে পারলে তো খুবই ভালো, একটা পয়েন্টও যদি পায়, যে এক পয়েন্টও যদি পায়, তাহলেও তারা এটা তাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এবং যদি হারেও সেটা যদি কম ব্যবধানেও হারে, যদি এক পয়েন্ট পেয়েও এক গোলেও যদি হারে এরকম, তাহলে হয়তো তারা মিশরের সাথে জিতে সেকেন্ড রাউন্ডে যেতে পারবে। তো বেলজিয়ামও চাইবে তাদের সর্বশক্তি দিয়ে খেলতে, কারণ বেলজিয়ামেও দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নাই। বেলজিয়ামের পরের ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, সেটা বিশ্বকাপে কোনো ম্যাচই আসলে সহজ না বেলজিয়ামের জন্য, তো নাই এখন নিউজিল্যান্ডের সঙ্গে। তো ইরান আর বেলজিয়াম ম্যাচটা আমার মনে হয় খুব চমৎকার একটা ম্যাচ হবে। তারপরে থাকছে উরুগুয়ে ভার্সেস কেপ কেপ ভার্দে। ভার্দে, এটা একটা এইজ গ্রুপের খুব ইম্পর্টেন্ট ম্যাচ। যতটা স্পেনের তাদের সৌদি আরবের সাথে খেলার, স্পেনের যদি জিতেও তারা কিন্তু সবাই তাকিয়ে থাকবে এই ম্যাচটার দিকে। এখানে যদি এই ম্যাচটা যদি কোনোভাবে ড্র হয়, এটা আসলে স্পেনের জন্য বা সৌদি আরব সবার জন্যই খুব একটা ভালো কাজ হবে। আর যদি কেউ জিতলেও এটা এখানে যদি উরুগুয়ে না জিততে পারে এই ম্যাচটা, তাহলে উরুগুয়ের জন্য কিন্তু বিপদ হয়ে যাবে। উরুগুয়ের পরের ম্যাচটা হচ্ছে স্পেনের সঙ্গে কী হয় তো বলা মুশকিল। উরুগুয়ের জয়লাভ করাটা খুব কঠিন হয়ে যাবে স্পেনের সঙ্গে। স্পেন যদি এইভাবে তারা তাদের স্বভাবসুলভ আগ্রাসী মনোভাবে যদি খেলে, উরুগুয়ের একটা ম্যাচ দেখলাম, সেতে মনে হলো না যে তারা আসলে অতটা শক্তিশালী দল এবার আসছে বিশ্বকাপ খেলতে। তো ওই ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ম্যাচটায় কেপ ভার্দের ওই শক্ত ডিফেন্স, ওই ডিফেন্স যদি আবার দেখায়, তাদের ওই গোলরক্ষক যদি আবার ওই একই খেলা খেলে, তাহলে এটা আসলে উরুগুয়ের জন্য ম্যাচটা কঠিন করে তুলতে পারে কেপ ভার্দে। নিউজিল্যান্ড ভার্সেস মিশর কি বলবেন? নিউজিল্যান্ড মিশর ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। নিউজিল্যান্ডের দীর্ঘদেহী প্লেয়ার, তাদের গতিশীল আক্রমণ, সব কিছু মিলে তাদের ডিফেন্সও ভালো। আর মিশরের সালার নেতৃত্বে তারা যে অ্যাটাকিংটা, মানে ছোট দলের ক্ষেত্রে ডার্ক হর্স যাদেরকে আমরা বলি, তাদের সেই দলগুলোর মধ্যে মিশর ইজ দ্য বেস্ট। তো তাদেরকে ওই ম্যাচটাও খুব চমৎকার একটা ম্যাচ হবে। এবং ওই ম্যাচে নিউজিল্যান্ড কতক্ষণ আটকে রাখতে পারবে জানি না, তো চেষ্টা করবে মিশরকে আটকে রাখার জন্য। এবং যদি আটকে রাখতে পারে নিউজিল্যান্ডের জন্য এটা একটা পয়েন্ট, তারা আরও একটা পয়েন্ট পেয়ে তারা আসলে সেকেন্ড রাউন্ডের জন্য নিজেদেরকে জয়লাভ করলে তো তারা সেকেন্ড রাউন্ড মোটামুটি নিশ্চিত করে ফেলবে। সেক্ষেত্রে ইরান, নিউজিল্যান্ড এবং মিশরের খেলাটা খুবই ইন্টারেস্টিং হবে। এবং মিশর যদি জিততে না পারে, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য ম্যাচটা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য পথটা সুগম হয়ে যাবে। আর সবচেয়ে হেভিওয়েট যেটা থাকছে হচ্ছে এখানে আর্জেন্টিনার জন্য আসলে হেভিওয়েট, আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। না, আর্জেন্টিনা অস্ট্রিয়া আসলে শুধু আর্জেন্টিনার জন্য না, অস্ট্রিয়া এবার যেটা খেলছে, এবং এই ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার প্রথম রাউন্ডের সবচেয়ে শক্ত ম্যাচ। হ্যাঁ, কেন আমিও এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আর্জেন্টিনা আমরা আলজেরিয়ার সাথে যে ম্যাচটা দেখলাম,
সেখানে কিন্তু আর্জেন্টিনার বেশ কিছু দুর্বলতা সামনে উঠে এসেছে এবং গত টুর্নামেন্টে আর্জেন্টিনা আসলে মানে মেসি কেন্দ্রিক অনেক মানে জোরদার যে ভূমিকা ছিল সেই জায়গাটায় কিছুটা মনে হয় ঘাটতি তৈরি হয়েছে, এমনটা কি আপনি মনে করছেন কিনা? হ্যাঁ, আপনি প্রথম ম্যাচটা আলজেরিয়ার সাথে আমরা তারা কম্প্যাক্ট একটা খেলা খেলেছে। ওই কম্প্যাক্ট খেলার কারণে আমরা বুঝতে পারছি না এখনও যে আর্জেন্টিনার দুর্বলতা কোন কোন জায়গায়। মেসি কেন্দ্রিক একটা মেসি হ্যাট্রিক করেছে এবং মেসিকে ওইভাবে করে অ্যাসিস্টও করা হয়েছে। তো এই আর্জেন্টিনা যখন অস্ট্রিয়ার সাথে খেলবে আমরা আসলে আগামীকালকে ক্লিয়ার হয়ে যাব যে আর্জেন্টিনার আসলে শক্তিটা কতটুক, তারা আসলে কতটুক যাবে, হ্যাঁ তারা কতটুক যাবে, এটা আমরা অস্ট্রিয়ার সাথে ম্যাচ হলেই আমরা এই সেকেন্ড ম্যাচটা দিয়ে ক্লিয়ার হয়ে যাব। কারণ আলজেরিয়া ম্যাচটা আমরা ক্লিয়ার হই না এখনও, যেটা আমরা ব্রাজিলের ক্ষেত্রে দেখলাম। তাদের দুটা ম্যাচ দেখে আমরা মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেলাম তাদের সম্পর্কে, যে তারা আসলে কি করতে পারে, একটা ধারণা হয়ে গেছে মরক্কোর সাথে খেলাটার পরে। তো যেটা হবে এখন আর্জেন্টিনা অস্ট্রিয়া খেলা। অস্ট্রিয়া প্রথম ম্যাচে জর্ডানকে একদম উড়িয়ে দিল, আর আর্জেন্টিনা তো আলজেরিয়ার সাথে জিতে আসলো। এখন অস্ট্রিয়া যেই ধরনের খেলাটা খেলে, পাসিং ফুটবল, প্রেসিং ভালো, তাদের এয়ারে বলটা খুবই কন্ট্রোল করতে পারে। ইউরোপ থেকে খেলতে আসছে তারা অস্ট্রিয়া, তো ইউরোপের বাছাই পর্বে তারা খুব ভালো করেছে, বড় বড় দলকে হারিয়ে তারা আসছে। সেই ক্ষেত্রে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনা ম্যাচটা খুবই উপভোগ্য হবে যদি অস্ট্রিয়ার ওখানে যদি আর্জেন্টিনা যদি তাদের অ্যাটাকিংয়ে এই ধারটা না রাখতে পারে। হ্যাঁ, অস্ট্রিয়ার কিন্তু ডিফেন্সও খুব ভালো, এবং সেখানে এই অ্যাটাকিংটা তারা আসলে ভালো ডিফেন্সের বিরুদ্ধে আর্জেন্টিনা কি করে সেটাও একটা দেখার বিষয়। পুরো ম্যাচটাই আসলে আমাদের মানে সবার চোখ থাকবে যে আর্জেন্টিনা কি করছে আজকে, কেমন খেলছে, কিভাবে গোল বের করছে, কিভাবে তাদের মিডফিল্ড কন্ট্রোল করছে, কিভাবে তাদের ডিফেন্স কভার করছে, এগুলো সব কিছুই আমরা নির্ভর করছে কালকের ম্যাচটা দেখার পরে বুঝতে পারবো যে আর্জেন্টিনা আসলে কত দূর যেতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ হীরা ভাই। আমরা প্রায় শেষের পথে এবং শেষ করার আগে বরাবরের মতোই আমাদের যে প্রেডিকশন পার্ট, আজকেরটা দিয়ে শুরু করি। স্পেন ভার্সেস সৌদি আরব, কাকে কত দিবেন? 3-0 স্পেন জিতবে। বেলজিয়াম ভার্সেস ইরান? বেলজিয়াম ইরান, এটা আসলে ওইভাবে তো প্রেডিকশন করা খুব মুশকিল, তারপর মনে হচ্ছে যে এটা ড্র হতে পারে সম্ভাবনা বেশি, অথবা বেলজিয়াম 2-1 গোলে জিততে পারে। ওকে। উরুগুয়ে ভার্সেস কেপ ভার্দে? কেপ ভার্দের ডিফেন্স দেখে মনে হচ্ছে যে খেলাটা ড্র হতে পারে, আর না হয় উরুগুয়ে 1-0। আচ্ছা। নিউজিল্যান্ড ভার্সেস মিশর? নিউজিল্যান্ড মিশর 2-1 মিশর জিতবে। মিশর জিতবে। আর আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, এটার প্রেডিকশন কিন্তু ভাই করতেই হবে, কারণ এটার প্রেডিকশন বাংলাদেশের সবাই তাকায় আছে। 1-1 গোলে ড্র। 1-1 গোলের ড্র। আমরা আজকের মতো এখানেই শেষ করি। দর্শক, এই ছিল বিশ্ব মাতানো বিশ্বকাপের আজকের আয়োজনের এতটুকুই। খেলা চলবে এবং সামনে আরও অগ্নি পরীক্ষাগুলো আসছে দলগুলোর সামনে, এবং আপনারা অবশ্যই খেলা দেখতে ভুলবেন না। সেই সাথে ভুলবেন না আমাদের প্রতিদিনের এই আয়োজন দেখতে। পরবর্তী আপডেটগুলো জানতে আগামীকাল একই সময়ে উপস্থিত হয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা আবারও পর্যালোচনায় বসবো নতুন করে, এবং সেই সঙ্গে আপনাদের আরেকটু জানিয়ে দিই যে আমরা যে পোলটা করি, অর্থাৎ এই যে প্রেডিকশন আমরা করলাম, এই প্রেডিকশন নিয়ে আমরা প্রত্যেক দিনই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে কিছু পোল দিয়ে থাকি। সেই পোলগুলোতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কি মতামত। একই সঙ্গে আপনারা সকল ফিফা নিয়ে সকল যাবতীয় আপডেট পেতে ভিউজ বাংলাদেশের সঙ্গেই থাকুন। দেখা হবে আবার আগামীকাল।